সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্বাস্থ্যসেবা এবং তথ্য বিষয়ক আয়োজন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত অনুষ্ঠান স্বাস্থ্য কথায়। আপনাদের সাথে আছি আমি ডক্টর মাহমুদা। আজকে আমরা কথা বলবো স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীর পুনর্বাসন চিকিৎসা নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর এম ইয়াসিন আলী, কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতাল, চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আজকে আমরা কথা বলবো স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীর পুনর্বাসন চিকিৎসা নিয়ে। জি। তো এই বিষয়ে স্যার প্রথমেই আপনার কাছে জানতে চাইবো আসলে স্ট্রোকটা আসলে কি? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে স্ট্রোক সারা ওয়ার্ল্ডে, আমি একটু পরিসংখ্যানটা যদি বলি, প্রতি 3 জনে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, প্লাস পৃথিবীতে তৃতীয় মৃত্যুর কারণ হলো স্ট্রোক। অতএব এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। স্ট্রোক হলো ব্রেনের ভিতরে আমাদের দুইটা জিনিসের কারণে স্ট্রোক হয়। আমরা সেটা যদি বলি যে একটা হলো ব্রেনের যে রক্তনালীগুলো রয়েছে, সেই রক্তনালীগুলোতে যদি যথেষ্ট পরিমাণ রক্ত সরবরাহ না থাকে সেক্ষেত্রে স্ট্রোক হতে পারে। আবার যদি রক্তনালীগুলো ছিঁড়ে যে রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে স্ট্রোক হতে পারে। এটা একটা মস্তিষ্কের আর্টারির রোগ। হ্যাঁ, কিন্তু অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে, অনেকে স্ট্রোক বলতে হার্ট অ্যাটাককে বোঝায়। তো আসলে হার্ট অ্যাটাকের মতোই একটা বিষয়, কিন্তু সেটা হয় ব্রেনে, এই কারণে এটা ব্রেন স্ট্রোক বলা হয়। আচ্ছা, স্ট্রোকটা তাহলে কেন হয় যদি একটু বলতেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে হয় কয়েকটা কারণে, তার মধ্যে দুইটা উল্লেখযোগ্য কারণ আমরা বলেছি যে এখানে রক্তনালীগুলোর মধ্যে যদি চর্বি জমে যায়, যে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে আমরা মেডিকেল ভাষায়, যে রক্তনালীগুলো যদি সরু হয়ে যায় সেক্ষেত্রে যে ব্লাড সার্কুলেশন যে পরিমাণ ব্লাড হওয়ার কথা সেই পরিমাণটা যদি কমে যায় তখন ওই এরিয়াটা ক্ষতিগ্রস্ত হয় এবং সেটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। আরেকটা হলো হিমোরেজিক স্ট্রোক। কারো যদি রক্তচাপ বেড়ে যেয়ে রক্তনালীগুলো ছিঁড়ে যেয়ে ওখানে রক্তক্ষরণ হয়, সেই কারণে হিমোরেজিক স্ট্রোক বলি আমরা। আর কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলো আমরা বলি যে যাদের হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে নাই, কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই, কিংবা কারো যদি অধিক ওজন থাকে এবং আমরা বলি লিপিড প্রোফাইল, যদি কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকে, আবার যদি কারো কিডনি ডিজিজ থাকে সেটা যদি নিয়ন্ত্রণে না থাকে, এই ধরনের বেশ কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলো স্ট্রোকের ঝুঁকিটা আরও বাড়িয়ে দেয়। আচ্ছা, একটা বিষয় যে লোকজন তো বা সাধারণ মানুষ যারা থাকেন তারা তো বুঝতে পারবে না যে ওনার স্ট্রোক হয়েছে বা কি হয়েছে। সেক্ষেত্রে কি কি লক্ষণ দেখলে একজন রোগী বা একজন সাধারণ মানুষ বুঝতে পারবে যে ওনার স্ট্রোক হয়েছে? হ্যাঁ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে অনেক সচেতনতার অভাব রয়েছে। সাধারণত যেটা হয়, স্ট্রোক আক্রান্ত রোগীর প্রথমেই যেটা বেশিরভাগ রোগী আমরা পেয়ে থাকি যে তার হঠাৎ করে মাথার ভিতরে একটা যন্ত্রণা, কিংবা অনেকে সেন্সলেস, যেটা অজ্ঞান হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে হঠাৎ করে মুখের এক পাশ দুর্বলতা এবং সেই সাথে এফেক্টেড সাইডের হাত পায়ের শক্তি কমে যায়, যেটাকে আমরা প্যারালাইসিস বলি। এই ধরনের সমস্যা নিয়ে প্রথমত রোগীরা আসে আমাদের কাছে। আর সেক্ষেত্রে রোগীরা আসার পরে আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা গুলো করে থাকেন? হ্যাঁ, এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় জানা দরকার। যেমন স্ট্রোক আক্রান্ত হওয়ার পরে আমরা বলি যে 4 ঘন্টার মধ্যে একটা বিশেষায়িত হসপিটালে যদি রোগী যায়, তাহলে ওই 4 ঘন্টার মধ্যে যদি আমরা নির্ণয় করতে পারি যে তার রক্ত চলাচল সম্পর্কিত স্ট্রোকটি হয়েছে, যেটা ইসকেমিক স্ট্রোক বলি, সেক্ষেত্রে তার খুব ভালো চিকিৎসা পদ্ধতি রয়েছে। এই জন্য আমরা বলি যে প্রথমে একটা সিটি স্ক্যান আমরা করতে বলি, যেটা ব্রেনের সিটি স্ক্যান করলে ওই রক্তনালীগুলোর অবস্থানটা আমরা বুঝতে পারি যে তার রক্ত চলাচল কম হচ্ছে কিংবা হিমোরেজিক, যেটাই হোক সেই কারণ অনুযায়ী আমরা চিকিৎসাটা করতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনারা তাহলে স্ট্রোক হওয়ার পরে কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? স্ট্রোকের চিকিৎসা ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই। আপনি জানেন যে স্ট্রোকের অ্যাকিউট কন্ডিশন যেটা আমরা বলি, ওই সময়ে রোগীটাকে মেডিকেলি স্টেবল করতে হবে। বিশেষ করে যদি তার উচ্চ রক্তচাপ যদি বেশি থাকে সেটা নিয়ন্ত্রণে আনতে হবে, তার ডায়াবেটিস যদি বেশি থাকে নিয়ন্ত্রণে আনতে হবে, এবং ওই সময় যদি অনেক রোগীর ক্ষেত্রে অনেক আইসিইউ সাপোর্ট লাগে, সেক্ষেত্রে তার ওই স্টেবল কন্ডিশনটা, এটাকে আমরা বলি অ্যাকিউট কন্ডিশন, এবং এটা যে মেডিকেল সাপোর্ট সেটার জন্য ওই ধরনের বিশেষায়িত হসপিটালে রোগীকে নিতে হবে। এরপরে স্ট্রোক পরবর্তী আরেকটা জটিলতা তৈরি হয়। আপনি জানেন যে আমাদের স্ট্রোক পরবর্তী এক সাইড পক্ষাঘাতগ্রস্ততা তৈরি হয়, যেটাকে আমরা প্যারালাইসিস বলে বুঝি। এই প্যারালাইসিসটাকে আবার সঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এক ধরনের পুনর্বাসন চিকিৎসা আমরা বলে থাকি। এই পুনর্বাসনটা আবার আলাদা একটা পার্ট।
এই জন্য এই দুইটা পার্টে আমরা ভাগ করে থাকি। আচ্ছা, এই পুনর্বাসন চিকিৎসার মধ্যে আসলে কি কি পড়ে, মানে এখানে কি কি করা হয়? বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে আমি আমার স্বাভাবিক যে জীবনটা পার করছি এটা হঠাৎ করে যদি ব্যাহত হয়, তখন ওই জিনিসটাকে যদি আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হয়, সেটাকে আমরা পুনর্বাসন বলে থাকি। যেমন মনে করেন একটা রোগী হঠাৎ করে স্ট্রোক হয়ে তার এক সাইড প্যারালাইজড হয়ে গেল, মুখ এক সাইডে বাঁকা হয়ে গেল, সে কথা বলতে পারছে না। এই যে স্বাভাবিক জীবন থেকে হঠাৎ করে ব্যাহত হলো, এই জিনিসটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, সেক্ষেত্রে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা বলি একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে। যেমন একজন নিউরোমেডিসিন কিংবা নিউরোলজিস্ট, সাথে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, একজন অকুপেশনাল থেরাপিস্ট, একজন স্পিচ থেরাপিস্ট, পাশাপাশি তার যে নার্সিংটা করবে এই কেয়ার গিভার, এই কয়েকটা জিনিস একসাথে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটাকে আমরা পুনর্বাসন চিকিৎসা বলে থাকি। আচ্ছা, একটা বিষয়ে যে স্ট্রোক হলে সবারই ধারণা থাকে যে উনি বোধহয় চিরজীবনের জন্য অচল হয়ে গেছেন বা কিছু, সেক্ষেত্রে আপনি কি বলবেন যে এই ধরনের রোগীদের কি আসলে সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু? হ্যাঁ, এটা সম্ভাবনা আসলে আমরা একটু প্রগনোসিস স্টাডিতে দেখেছি যে যদি খুব আর্লি স্টেজে আসে, এবং আমরা প্রথমেই বলেছি স্ট্রোকটা সাধারণত দুইটা কারণে হয়, যেটা রক্ত চলাচল কম হওয়ার কারণে যেটা হয়, সেই ধরনের স্ট্রোক যদি হয়ে থাকে এবং প্রথম থেকেই সঠিক চিকিৎসা পায়, রোগী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেও ভালো হয়ে যেতে পারে। অতএব এই স্ট্রোক হলে ভালো হবে না এই বিষয়টা কিন্তু সত্য নয়। আর যদি হিমোরেজিক স্ট্রোক হয় এবং সেই স্ট্রোকের সিভিয়ারিটি অনুযায়ী এটা ভ্যারি করে, যেমন মনে করেন কার কতটুকু অংশে এই সমস্যাটা হয়েছে তার উপর নির্ভর করে, অনেকে যেমন কথা বলতে পারে না, স্পিচ এরিয়াটা যদি ইনভলভ হয় সেই ক্ষেত্রে তার ওইটার জন্য একটু এক্সটেন্ডেড সময় লাগে। তবে মূল কথা হলো যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস যদি সঠিকভাবে সঠিক সময় থেকে চিকিৎসা নেয় তাহলে অনেকাংশেই ভালো হওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত অনুষ্ঠান স্বাস্থ্য কথা। আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত 21-এর সাথেই থাকুন। বিরতির পরে ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত অনুষ্ঠান স্বাস্থ্য কথায়। আমরা কথা বলছিলাম স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীর পুনর্বাসন চিকিৎসা নিয়ে। স্যার, আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্যার, আপনি এতক্ষণ স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীদের চিকিৎসা নিয়ে কথা বলছিলেন, ফিজিওথেরাপি নিয়ে কথা বলছিলেন। তা আমি এখন জানতে চাইবো যে আসলে আপনারা কি কি ধরনের ফিজিওথেরাপি দিয়ে থাকেন এই ধরনের রোগীদেরকে? হ্যাঁ, এই রোগীদের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি একটা অ্যাসেসমেন্ট করি, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, যেখানে রোগীর কি কি সমস্যা আমরা এটা একটা লিস্ট করে ফেলি। যে অনেকের কিন্তু সবার জন্য কিন্তু সেম না, কারো হয়তো হতে পারে আমরা হেমিপ্যারেসিস পাই, তার শক্তিটা কমে গেছে বাট পরিপূর্ণ প্যারালাইজড হয়নি। তার ক্ষেত্রে আমরা একটা মাসেল গ্রেডিং করি, সেই গ্রেড অনুযায়ী তার মাসেল পাওয়ারটাকে কীভাবে বাড়ানো যায় সেই জন্য আমাদের কিছু ট্রিটমেন্ট প্ল্যান আমরা করি। এছাড়াও যেমন রোগীটা হয়তো সে স্বাভাবিকভাবে হাঁটতে পারতো, সে কিন্তু আর স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। অনেক সময় আপনি দেখবেন হাতটা এইভাবে বাঁকা করে পাটা সি শেপ করে ফেলে। তো এই যে হাঁটার প্যাটার্নটাকে চেঞ্জ করা, সেটাকে আমরা গেট ট্রেনিং বলি। অনেকের হয় যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে যে বিছানা থেকে উঠলেই কিংবা বসা থেকে উঠলেই সে পড়ে যায়, মানে ব্যালেন্সটা ঠিক মতো থাকে না, ব্যালেন্সিং এক্সারসাইজের প্রয়োজন হয়। আবার এই ধরনের রোগীদের ক্ষেত্রে আরও কিছু সমস্যা, যেমন অ্যাফাসিয়া হয়, আমি যেটা বললাম যে কথা বলতে অসুবিধা, এই কথাটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে আসার জন্য স্পিচ থেরাপি প্রয়োজন পড়ে। আবার কিছু স্পেসিফিক কাজ, যেমন হয়তো কেউ লেখেন, ওনার ওই স্মুথ কাজগুলা, কেউ হয়তো মেয়েরা হয়তো সুই সুতার কাজ করেন, ওই কাজগুলোকে যদি আবার সুষ্ঠু সুন্দরভাবে করতে হয় তাদের জন্য কিছু অকুপেশনাল থেরাপি ট্রেনিং লাগে। আসলে এই সম্মিলিত চিকিৎসাটা একটা ট্রিটমেন্ট সেন্টার কিংবা হসপিটাল, ক্লিনিক এই ধরনের প্রতিষ্ঠানের থেকে ট্রিটমেন্টটা নিতে হবে, তাহলে রোগী তার পরিপূর্ণ সেবাটা পাবে। অন্যথায় দেখা যায় অনেকে কিছু এক্সারসাইজ হয়তো বিজ্ঞানসম্মত হচ্ছে না, তখন পরিস্থিতি অনুযায়ী যখন যে এক্সারসাইজটা দরকার সেটা না হলে হিতে বিপরীত হতে পারে। এই জন্য আসলে ফিজিওথেরাপি চিকিৎসাটা অবশ্যই একটা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে একটা সেন্টার বেসড হতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক রোগীরা বাসায় বসে বিভিন্ন ধরনের ব্যায়ামের চেষ্টা করে বা তারা বিভিন্ন ধরনের বা ইউটিউব দেখে বা অনেক সময় অনেক কিছু করে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সেই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? আসলে আমরা সবসময় বলে থাকি যে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আসলে যার যে কাজ সে করলে আপনি পারফেক্টলি করতে পারবেন। আসলে বাসায় যে এক্সারসাইজগুলো আমরা করি, অনেক সময় এটাকে আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ,
মনে করেন আপনি একটু হাঁটলেন, দৌড়ালেন, জগিং করলেন, সব কিছুই কিন্তু এক্সারসাইজ। কিন্তু আমরা যে এক্সারসাইজগুলো পেশেন্টদেরকে বলে থাকি এগুলো হলো থেরাপিউটিক এক্সারসাইজ। যেমন ওষুধের দোকানে দেখবেন অনেক ধরনের ওষুধ রয়েছে, সব ওষুধ কিন্তু একজন রোগীর জন্য না। একজন ডাক্তারকে দেখানোর পরে উনি রোগটাকে নির্ণয় পূর্বক কিছু ওষুধ প্রেসক্রাইব করে দেয়, সেইগুলোর ডোজ অনুযায়ী ওই ওষুধগুলো ওনার জন্য। ঠিক তেমনই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট একটা ভাস্ট একটা সাবজেক্ট। এখানে 5 বছরের একটা গ্রাজুয়েশন কোর্স, যেটা সম্পর্কে অনেকের ধারণা না থাকায় অনেকে মনে করে যে সামান্য কিছু এক্সারসাইজ করলেই বোধহয় এই জিনিসটা শেষ হয়ে গেল। আসলে ঠিক এরকম না। ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ক্ষেত্রে রোগীর অ্যাসেসমেন্টটা খুব জরুরি এবং তার কি সমস্যা, সেই সমস্যাগুলোকে রিমুভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ প্ল্যান করে থাকি। সেই এক্সারসাইজগুলো অবশ্যই একজন চিকিৎসকের অধীনে হতে হবে এবং যে চিকিৎসক এই বিষয়ে পড়াশোনা করেছেন তার অধীনে। অন্যথায় দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হয়। অনেক রোগী আমরা পাই এমনিতেই স্ট্রোক পরবর্তী ফ্লেকশন ডিফর্মিটি ডেভেলপ করে। আপনি জানেন যে হাতটা বাঁকা হয়ে যায়, মানে অটোমেটিক ফ্লেক্স হয়ে যায়, মানে বাঁকা হয়ে যায়। তো এই জিনিসটাকে যদি আমরা ওই দিকে ফোর্স অ্যাপ্লাই করি জিনিসটা আরও খারাপের দিকে যায়। এই জন্য সবসময় আমরা অ্যান্টাগনিস্ট কিছু এক্সারসাইজ করাই, যেটা পেশেন্টের প্যাটার্ন, তার সমস্যা এগুলোর উপর নির্ভর করে। অথবা আমার মনে হয় এই ইউটিউব ভিত্তিক কিংবা এই ধরনের ইয়েগুলো যদি তার সঠিকভাবে প্রয়োগ না হয় সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। অথবা এই জিনিসটাকে অ্যাভয়েড করে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাটা নেওয়া উচিত। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে করোনাকালীন সময়, যেটা অনেক রোগীরাই তো স্ট্রোক রোগীরা তো ঘরে বসে আছে, তো সেক্ষেত্রে তারা তো হাসপাতালে আসতে পারছে না। সেক্ষেত্রে তাদেরকে আপনার কি পরামর্শ থাকবে তাদের জন্য, অথবা তাদেরকে আপনারা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন? আসলে এই করোনা প্যান্ডেমিকটা আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ড জুড়ে, সারা বিশ্ব জুড়ে একই সাথে শুরু হয়েছে এবং এই সময়ে কিন্তু অন্যান্য রোগগুলো যে থেমে আছে তা কিন্তু নয়। আমরা অনেক রোগী পাচ্ছি যারা স্ট্রোক পরবর্তী এই সমস্যাগুলোয় ভুগছেন, প্যারালাইসিস কিংবা পক্ষাঘাতগ্রস্ততা যেটাই বলি। এটাতে যে সমস্যা, সাধারণ মানুষ এই প্যান্ডেমিকের কারণে ভয়ে অনেকে বাসা থেকে বের হচ্ছে না, হসপিটালে যাচ্ছেন না, তারা কিন্তু অনেক জটিলতায় পড়ে যাচ্ছে, যেটা হয়তো তার আমরা বলি সময়ের 1 ফুট অসময়ের 10 ফুটে পরিণত হচ্ছে। যেটা হয়তো সামান্য 1-2 মাসের মধ্যে উনি রিকভারি হতে পারতো, সেই জিনিসটা অনেক পিছিয়ে যাচ্ছে। অতএব এই সময়গুলোতে আমরা যেটা করছি যে আমাদের হসপিটালে যেটা করি যে আমরা সাসপেক্টেড যে কেসগুলো, করোনা রিলেটেড কোনো উপসর্গ থাকে, তার জ্বর থাকে, তাহলে তাদেরকে আলাদা করে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি না। কিন্তু যাদের এই ধরনের সমস্যা নেই তারা কিন্তু স্বাভাবিকভাবেই ট্রিটমেন্টটা নিচ্ছে এবং আমরা যেটা করছি যে নর্মাল যে স্যানিটাইজেশন, মাস্ক ইউজ করা, পেশেন্টদের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট পদ্ধতি এবং এই রোগীদের ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা, ওনাদেরকে বাসা থেকে ট্রান্সফার করাটা, প্রতিদিন নিয়ে আসা যাওয়াটা খুব কঠিন। এই জন্য হসপিটালে ভর্তি রেখে আমরা ট্রিটমেন্ট করছি। সেক্ষেত্রে আমরা দিনে 2 থেকে 3 বার করে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা দিই এবং পেশেন্ট দ্রুত রিকভার হয়। তো আমি বলবো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা দেরি না করে নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে, যেখানে তার জন্য সুইটেবল এরকম একটা হসপিটাল কিংবা ক্লিনিক যেখানে এই ধরনের বিশেষায়িত সেবা রয়েছে, সেইখানে তারা এই চিকিৎসাগুলো নিতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে এই যে ব্যায়ামগুলো, এগুলো অনেক সময় দেখা যায় যে একদিন করা হলো, তারপরে আবার কিছুদিন করা হলো না, এরকম হলে রোগীর কি অসুবিধা হতে পারে? হ্যাঁ, এই এক্সারসাইজগুলো ঠিক ওষুধের মতো। যেমন ওষুধ আমরা একটা নির্দিষ্ট ডোজে দিয়ে থাকি, ওষুধগুলো যেমন একটা বায়োলজিক্যাল আওয়ার আছে যে 12 ঘন্টা, কারো ক্ষেত্রে 24 ঘন্টা, এরকম ঠিক এক্সারসাইজগুলোও যদি আমরা মনে করেন একটা জয়েন্ট স্টিফ হয়ে শক্ত হয়ে আছে, এটাকে আমরা রিকভার করার জন্য কিছু ইকুইপমেন্টস আমরা ইলেকট্রোথেরাপি ইউজ করি, যেটা ওই জায়গাটাকে সফট করে। পাশাপাশি এক্সারসাইজের মাধ্যমে তার জয়েন্টের মুভমেন্টটাকে রেস্টোর করা, তার মাসেল পাওয়ারটাকে বাড়ানো, এইগুলো যদি আমরা ফ্রিকোয়েন্টলি করি, যেমন কারো ক্ষেত্রে আমরা দিনে 3 বার করে ট্রিটমেন্টটা করি, কারো হয়তো দিনে 2 বার, তাহলে ফ্রিকোয়েন্টলি করলে দ্রুত জিনিসটা রিকভার হয়ে যাবে। অন্যথায় একবার করলো আবার কয়েকদিন করলো না, জিনিসটা কিন্তু সেই আগের অবস্থানেই থেকে গেল। অতএব এটা আসলে কোনো প্রোগ্রেশন হবে না, বরং আস্তে আস্তে খারাপের দিকে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত অনুষ্ঠান স্বাস্থ্য কথা। আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত 21-এর সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত অনুষ্ঠান স্বাস্থ্য কথায়। আমরা কথা বলছিলাম স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীর পুনর্বাসন চিকিৎসা নিয়ে।
স্যার, আমরা কথা বলছিলাম স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীর পুনর্বাসন চিকিৎসা নিয়ে। এখন আমরা তো স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীর চিকিৎসা নিয়ে কথা বললাম। এখন আর কি কি ধরনের প্যারালাইসিস আসলে পেশেন্টদের হয়, সেগুলো ট্রিটমেন্টও কি আপনারা করে থাকেন কিনা? জি জি, অবশ্যই আমরা করে থাকি। আরও কয়েকটা ধরনের প্যারালাইসিস আমরা পাই, যেমন খুব কমন একটা এই শীতের সময় খুব কমনলি পাই, যেমন ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস, যেটাকে আমরা ফেসিয়াল পালসি বা বেলস পালসি বলি। তাছাড়া স্পাইনাল কর্ড ইঞ্জুরি অনেক পেশেন্ট আমরা পাই। যেমন আমাদের দেশে কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা অনেক বেশি, যার ফলে অনেক স্পাইনাল কর্ড ইঞ্জুরি পেশেন্ট থাকে যাদের অনেক সময় সার্ভাইকাল রিজনে হলে চার হাত পায়ে প্যারালাইজড হয়ে যায়, যেটাকে আমরা কোয়াড্রিপ্লেজিয়া বলি। কারো আবার স্পাইনের মাঝে বরাবর কিংবা কোমরের অংশে হয়, সেক্ষেত্রে বোথ লোয়ার লিম প্যারালাইজড হয়ে যায়, যেটাকে আমরা প্যারাপ্লেজিয়া বলি। এই ধরনের সমস্যা নিয়ে আসে। আবার অনেকের ক্ষেত্রে যে কার্ট ইনজুরি হতে পারে, দেখা যায় যে অ্যাক্সিডেন্টাল হতে পারে কিংবা কোনো ওয়ার্ক রিলেটেড অকুপেশনাল কারণে হতে পারে। এই কারণগুলো তো স্ট্রোক ছাড়াও প্যারালাইসিস হতে পারে। আমি শুনছিলাম আপনি ফেশিয়াল পালসি নিয়ে বলছিলেন, যে এটা নিয়ে অনেকের ধারণা আছে যে এগুলোতে ইয়াংদেরও হয়, আবার ওল্ড এজেও হয়। তো অনেকের ধারণা আছে যে এটা বোধহয় আর সারবে না, বা এটা বোধহয় অনেকদিন ধরে যাবে, বা এটাই বোধহয় এক ধরনের স্ট্রোক। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে মানুষের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। এই স্ট্রোক পরবর্তী কারণেও অনেকের কিন্তু ফেশিয়াল পালসি হতে পারে, সেটাকে আমরা বলি মেডিকেল ভাষায় আপার মোটর নিউরন লেশন। আর যেটা স্পেসিফিকভাবে শুধু ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস, সেটা কয়েকটা কারণে হয়ে থাকে। আমরা সাধারণত শীতের সিজনে এটা বেশি পাই, কিংবা ঋতু পরিবর্তন হওয়ার সময় এটা বেশি থাকে। যেমন এটা একটা ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, কিংবা কারো যদি ওটাইটিস মিডিয়া থাকে, কানের ইন্টারনাল যদি কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে হতে পারে, কিংবা কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালও হতে পারে। এবং এই নর্মালি যেটা হয় যে স্পন্টেনিয়াসই কিন্তু অনেক রোগী ভালো হয়ে যায়। যেমন আমরা বলি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অনেক রোগী ভালো হয়ে যায়, কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে একটু ডিলে হয়। এবং সেক্ষেত্রে প্রথমেই রোগটা নির্ণয় করে যদি সে প্রপার ট্রিটমেন্ট পাই, সেক্ষেত্রে আমরা প্রথম দিকে কিছু অ্যান্টিভাইরাল ওষুধ কিংবা স্টেরয়েড জাতীয় ওষুধের প্রয়োজন পড়ে। পাশাপাশি ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি মাত্র 7 থেকে 10 দিনেও কিন্তু রোগী ভালো হয়ে যায়। আবার অনেক রোগী আছে আমাদের কাছে আসে হয়তো 1.5 বছর 2 বছর পর, যখন হয়তো তার ওই জায়গাটা একেবারে স্টিফ হয়ে গেছে, তার ওই ফেশিয়াল নার্ভ যদি কোনো কারণে কম্প্রেশন থাকে, সেই কম্প্রেশনটা ওখানে পার্মানেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সারা জীবনই তাকে ওইটা নিয়ে সাফার করতে হয়। আচ্ছা, একটা বিষয় আমি একটু জানতে চাইবো যে এই যে স্ট্রোক হওয়ার পরে যারা হসপিটাল স্টে করে, তাদেরকে সাধারণত কতদিনের চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় বলে আপনি মনে করেন, বিশেষ করে পুনর্বাসন চিকিৎসাটা? হ্যাঁ, এইটা আসলে ডিপেন্ড করে, কারণ কার কতটুকু সিভিয়ারিটি সেই অনুযায়ী। এখন একজন মানুষের হয়তো এমন হলো যে তার কমপ্লিট প্যারালাইজড হয়নি, আমরা বলি হেমিপ্লেজিয়া হয়নি, হেমিপ্যারেসিস হয়েছে, মানে শক্তি কমে গেছে। মাসেল পাওয়ার যদি আমরা 5 ধরি, তার হয়তো 3 আছে, কিন্তু এই জায়গা থেকে তাকে 5-এ উন্নীত হতে হলো। এটা ডিপেন্ড করে হয়তো তার বয়স, তার অকুপেশন, তার এনার্জি কতটুকু আছে, সব কিছু মিলিয়ে রুগী হয়তো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যেতে পারে। আবার ম্যান টু ম্যান ভেরি করে, কারো ক্ষেত্রে হয়তো 2 থেকে 6 মাস পর্যন্ত ট্রিটমেন্ট লাগতে পারে। তবে আমরা মিনিমাম বলি যে 0 থেকে 90 ডেজ, অর্থাৎ 3 মাসের মধ্যে মুখ্যম সময় এই রুগীকে পর্যাপ্ত চিকিৎসা নেওয়ার জন্য। স্যার, এই যে করোনাকালীন সময়ে অনেক রোগীরা তো বাসায় আছেন, তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আসলে করোনাকালীন সময়ে প্রত্যেকটা মানুষকে আমরা যেটা বলি যে মিনিমাম 40 থেকে 45 মিনিট প্রতিদিন হাঁটার জন্য। এই হাঁটাটা তার অনেকগুলো রোগ থেকে তাকে মুক্ত রাখতে পারবে। এখন যেহেতু কোভিডের কারণে আমরা অনেকেই কিন্তু বাইরে যেতে পারছিলাম না প্রথম থেকে, এখন কিন্তু অনেকেই বাইরে যাচ্ছে। আমরা বলি যে তার স্বাস্থ্যবিধি মেনে, তার মাস্কটা মুখে ইউজ করে সে যদি রেগুলার হাঁটে, এই হাঁটাটা তাকে কয়েকটা রোগ থেকে প্রতিরোধ করতে পারবে। অলরেডি যাদের ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে, তাদের যদি হাইপার টেনশন কিংবা উচ্চ রক্তচাপ থাকে সেটা নিয়ন্ত্রণে রাখবে। পাশাপাশি মানসিক স্ট্রেসও কিন্তু কমায়। আমরা অনেকে যেমন এখন হয়তো প্রফেশনাল কিংবা নন প্রফেশনাল যেই বিভিন্ন মানসিক স্ট্রেস নিয়ে আমরা বসবাস করছি, কারো হয়তো অর্থনৈতিক সমস্যা, কারো শারীরিক, কারো ইকোনমিক, মানে এই জিনিসগুলা হাঁটার কারণে তাদের কিন্তু মানসিক স্ট্রেস অনেক কমায়। আরেকটা জিনিস যে সোশ্যাল ডিস্টেন্স, আমরা বলছি যে আসলে সোশ্যাল ডিস্টেন্স না, ফিজিক্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করা। যে সোশ্যালি আমরা অনেকে এর সাথে মিশতেছি না, কথা বলছি না, যার ফলে কিন্তু অনেকের বিষণ্ণতা তৈরি হচ্ছে। এই ডিপ্রেশন থেকে সে গ্রাজুয়ালি আস্তে আস্তে সুইসাইডাল টেন্ডেন্সি কিংবা অনেকের মারাত্মক কিছু মানসিক সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো অ্যাভয়েড করা, প্লাস তাকে প্রতিদিন হেলদি সুষম খাদ্যগুলো খাওয়া। যেমন মনে করেন সুষম খাদ্য বলতে আমরা যেরকম অনেকে পেট ভরে খাচ্ছি, কিন্তু ওই খাবারের মধ্যে সঠিক পুষ্টিগুণ আছে কিনা সেটা আমাদের খেয়াল রাখা। যেমন প্রত্যেকটা খাবারের মধ্যেই তো কিছু পুষ্টিগুণ থাকে, তার মধ্যে আমরা বলি সবসময় যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো একটু কম খাওয়া,
প্রোটিন সাথে রাখা, তারপরে অন্যান্য যে ভিটামিন মিনারেলসগুলো রয়েছে সেইগুলো আমাদের খাবারের মধ্যে ইনক্লুড করা। আরেকটা জিনিস খুব জরুরি, আমরা অনেক রোগী পাচ্ছি যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এবং এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে আমাদের হাড়ের ক্ষয়গুলো বেড়ে যায়, অস্টিওপোরোসিস ডেভেলপ করে, ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে যায়, এবং এই সূর্যের আলো আমাদের অন্যতম একটা উৎস যেটা ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। তো এই জন্য আমরা বলবো মিনিমাম 30 থেকে 35 মিনিট সপ্তাহে 5 দিন একটু সান এক্সপোজারে থাকা, এবং যেটার কারণে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় আমাদের। তো এই কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত অনুষ্ঠান স্বাস্থ্য কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।